আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বেশ কয়েকটি পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগের সার্কুলার দেখলাম। শিক্ষক নিয়োগের সার্কুলারে অনেকগুলো ক্রাইটেরিয়ার সাথে একটা ক্রাইটেরিয়া আমাদের চোখে পড়েছে, যে সেখানে এসএসসি এবং এইচএসসির রেজাল্ট চাওয়া হয়েছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য। যেখানে সর্বনিম্ন ক্রাইটেরিয়া হওয়া উচিত ছিল পিএইচডি ডিগ্রি এবং তার সাথে সাথে এক বা একাধিক পোস্ট ডক্টরাল রিসার্চ এক্সপেরিয়েন্স। সেখানে কেন এসএসসির এবং এইচএসসির রেজাল্ট এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, সেটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। অনেকে প্রশ্ন করেন যে শুধু পিএইচডি ডিগ্রি থাকলেই কি তিনি একজন ভালো শিক্ষক হবেন। একজন শিক্ষক ভালো শিক্ষক হবেন কিনা সেটা শুধুমাত্র পিএইচডি ডিগ্রির উপরে ডেফিনেটলি নির্ভর করে না। একজন শিক্ষক ভালো শিক্ষক হবেন কিনা সেটা নির্ভর করে তিনি কতটুকু ছাত্রদেরকে বোঝাতে পারছেন, তিনি সেই বিষয়টা কতটুকু গভীরভাবে অনুধাবন করতে পারেন, ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে। কিন্তু পিএইচডি ডিগ্রি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টা বোঝার জন্য আমাদের দুইটা বিষয় গুরুত্ব সহকারে বুঝতে হবে। একটা হলো যে আসলে আমরা বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি। বিশ্ববিদ্যালয় বলতে যদি আমাদের জানাশোনা হয় যে শুধু সেখানে পড়াশোনা করানো হবে, পরীক্ষা নেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, যদি এতটুকুই পর্যন্ত আমরা বুঝি, তাহলে আমাদেরকে বলতে হবে যে সেখানে পিএইচডি ডিগ্রির খুব একটা গুরুত্ব নাই। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? একটা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো ছাত্রছাত্রীদের যেমন পাঠদান করা, তার সাথে সাথে সেই বিশ্ববিদ্যালয়ের কাজ হলো নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা। তো যখন আমরা নতুন জ্ঞান সৃষ্টির কথা বলি, তখন আমাদেরকে অবশ্যই সেই গবেষণার বিষয়টা আমাদেরকে কনসিডার করতে হবে। কারণ গবেষণার মাধ্যমেই আমাদের নতুন নতুন জ্ঞান সৃষ্টি হয়। তো আমরা যদি বিশ্ববিদ্যালয়কে এই ক্যাটাগরি চিন্তা করি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাজ পাঠদান করা এবং তার সাথে সাথে অবশ্যই গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা, তাহলে একজন শিক্ষকের অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। কারণ একজন ছাত্র যখন পিএইচডি ডিগ্রি অর্জন করেন, তাকে 5 থেকে 6 বছর তাকে ইন্টেনসিভ কোর্স করতে হয়, তার সাথে সাথে গবেষণার যে পদ্ধতি সেগুলো ফলো করতে হয়। এবং এই 4 থেকে 5 বছরের প্রশিক্ষণের মাধ্যমে একজন ছাত্র পরিপূর্ণরূপে গবেষক হওয়ার যে পর্যায়, সেই পর্যায়গুলো অতিক্রম করেন এবং একজন গবেষক হয়ে ওঠেন। তার সাথে সাথে পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন ছাত্র যখন পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তিনি ভিন্ন ল্যাবে, এক বা একাধিক ল্যাবে যখন পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে কাজ করেন, তিনি নতুন নতুন এনভায়রনমেন্টের সাথে পরিচিত হন, নতুন নতুন টেকনিকের সাথে পরিচিত হন এবং নতুন নতুন গবেষণাকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় সেই বিষয়গুলো তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে পিএইচডি ডিগ্রি একজন টিচারের জন্য কেন গুরুত্বপূর্ণ। যে একজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক একটা বিষয়ের গভীরে যেভাবে প্রবেশ করতে পারেন, যাদের পিএইচডি নাই তারা তারা সেভাবে সেই বিষয়ের গভীরে অবশ্যই যেতে পারবেন না। কারণ একজন পিএইচডি ডিগ্রিধারী যে শিক্ষক, তিনি ওই স্টেপগুলো ফলো করে আসছেন, যে একটা বিষয়ের গভীরে কিভাবে যেতে হয়, একটা বিষয়কে কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয়, একটা বিষয়কে, একটা জটিল বিষয়কে কিভাবে সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়। এই ট্রেনিং গুলোই সাধারণত একটা পিএইচডি একজন একজন ছাত্র যখন পিএইচডি করেন তাকে এই ট্রেনিং গুলো দেওয়া হয়, যাতে তিনি ভবিষ্যতে একজন যোগ্য শিক্ষক এবং যোগ্য গবেষক হয়ে উঠবেন। তো এই প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে যে একজন শিক্ষকের পিএইচডি ডিগ্রি থাকতেই হবে। এবং বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে, তখন অবশ্যই তিনি যে পদেই অ্যাপ্লাই করুন না কেন, তার প্রথম ক্রাইটেরিয়া হওয়া উচিত যে পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে সাথে এক বা একাধিক পোস্ট ডক্টরাল গবেষণার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে আসি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে সার্কুলার দেওয়া হয়, সেখানেও কিছু ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো হলো যে বাংলাদেশ এখন বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে আমরা বসবাস করছি, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে যখন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তখন 8-10 কপি আমাদের হার্ড কপি চাওয়া হচ্ছে, যে বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন পাবলিকেশন, এগুলো হার্ড কপি চাওয়া হচ্ছে। তো এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক আমরা আমরা বুঝতে পারছি না। যে এখন বিশ্ববিদ্যালয়গুলো যদি এরকম সিস্টেম করে দেন যে সেখানে একজন অ্যাপ্লিক্যান্ট তার নিজের একটা প্রোফাইল তৈরি করবেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সে প্রোফাইল থাকবে, তিনি সেই প্রোফাইলের মাধ্যমে তার তার যে ডকুমেন্টস গুলো সেই ডকুমেন্টস গুলো আপলোড করবেন এবং তিনি সেখানে অ্যাপ্লাই করবেন। যদি আহ, যারা পরীক্ষক আছেন বা ইন্টারভিউ বোর্ডে যদি সেই ক্যান্ডিডেটের হার্ড কপি দরকার হয়, তাহলে তারা সেখান থেকে প্রিন্ট আউট করে
তাদের চাহিদা মতো তৈরি করতে পারবেন। এখানে 8 থেকে 10 কপি হার্ড কপি কেন ইউনিভার্সিটিকে পাঠাতে হবে, এই জিনিসটা আমার কাছে মনে হয় এখন খুবই অপ্রয়োজনীয় একটি কাজ। তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন অনেকগুলো অ্যাপ্লিক্যান্ট পাবেন, তার পরবর্তী স্টেপটা কি হবে? তার পরবর্তী স্টেপ হবে তাদেরকে শর্টেনিং করতে হবে। যে যদি এখন আমার যতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছেন, আমরা হয়তো যদি সবাইকে ইন্টারভিউ বোর্ডে যদি নাও ডাকতে চাই, তাহলে সেখান থেকে আমাদের ভিগোরাস ভিগোরাস স্ক্রুটিনিং করে সেখান থেকে আমাদের যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আমরা ইন্টারভিউ বোর্ডে ডাকবো। এবং এই সিলেকশনের ক্রাইটেরিয়াটা কি হবে? সিলেকশন করতে হবে যে একজন অ্যাপ্লিক্যান্টের তার পিএইচডি, পোস্টডক, তার পাবলিকেশনস, তার তার রিসার্চ এক্সপিরিয়েন্স, এই এই জিনিসগুলো আমাদের অবশ্যই কনসিডার করতে হবে। তারপরে যখন আমরা একটা শর্ট লিস্ট তৈরি করলাম, আমাদের যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউ বোর্ডে ডাকলাম। এই ইন্টারভিউ বোর্ডের বিষয়েও আমার কিছু অবজেকশন আছে। যে আমাদের দেশে কি করা হয়, আমাদের দেশে আমরা সব জায়গাতে না, আমি অনেক জায়গাতেই সার্কুলারে দেখেছি যে তাদেরকে আহ, লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করতে বলা হয়। তো এই বিষয়টা আমার কাছে কোনোভাবেই বোধগম্য মনে হয় যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য কেন লিখিত পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। তারপরে লিখিত পরীক্ষার যদি ব্যবস্থা রাখতেই হয়, তাহলে সেখানে প্রশ্নগুলো এমন ভাবে করা উচিত যাতে আমাদের ওই সাবজেক্টের উপরে যারা সত্যিকারের দক্ষ, সেই ছাত্রীগুলো যাতে আমাদের শিক্ষক নিয়োগের পরীক্ষাতে ভালো করতে পারেন। তো এই বিষয়টা আমাদের কনসিডার করতে হবে। কিন্তু আমি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পক্ষপাতী না। কারণ একজন শিক্ষকের লিখিত পরীক্ষা কেন দিতে হবে, এই বিষয়টা আমার কাছে বোধগম্য নয়। যেখানে একজন পিএইচডি হোল্ডার যদি শিক্ষক অ্যাপ্লাই করেন, তিনি ইতিমধ্যে অনেকগুলো স্টেপ পার করে এসেছেন, যেখানে তাকে প্রতিনিয়ত রিসার্চ আর্টিকেল লিখতে হয়, তাকে প্রেজেন্টেশন দিতে হয়, তাকে ল্যাব মিটিং অ্যাটেন্ড করতে হয়। তো এই জিনিসগুলো তো অলরেডি তিনি জানেন। সো এই বিষয়টা আমার কাছে পরিষ্কার না যে কেন তাকে আবার লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমরা যখন শিক্ষক নিয়োগের জন্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে ডাকবো, আমরা তাদেরকে প্রেজেন্টেশন দিতে বলতে পারি। প্রেজেন্টেশন দিবেন তিনি, সেখানে সেখানে ছাত্রছাত্রীরা থাকবে, সেখানে শিক্ষকরা থাকবেন, সেখানে এক্সপার্ট এক্সপার্ট যারা থাকবেন তারা থাকবেন। তারপরে ইন্টারভিউ নিবেন, প্রেজেন্টেশন নিবেন। তারপরে সেই সেই ক্যান্ডিডেটের ফিউচার প্ল্যান কি, যে তিনি যদি সেই ইউনিভার্সিটিতে সিলেক্টেড হন, তিনি কি ধরনের রিসার্চ করবেন, বা তার রিসার্চ ফোকাসড কি, বা কোন বিষয়ে তিনি ভবিষ্যতে রিসার্চ কন্ডাক্ট করবেন বা ক্যারি অন করবেন, সেই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে। তো এটা হলো আমাদের বেসিক ক্রাইটেরিয়া যে একজন শিক্ষক নিয়োগের জন্য আমরা এই বিষয়গুলো কনসিডার করব। আর তার সাথে সাথে আমি আরেকটা বিষয় আর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে যারা দেশে আছেন, দেশে থেকে যারা অ্যাপ্লাই করেন, তারা তো ফিজিক্যালি সেখানে যে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন বা ইন্টারভিউ দিতে পারবেন, সে বিষয়টা তাদের কাছে খুব বেশি কঠিন না। কিন্তু কেউ যদি দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করেন কোনো প্রতিষ্ঠানে, আর তাকেও যদি বলা হয় যে তোমাকে এখানে ফিজিক্যালি এসে পরীক্ষা দিতে হবে বা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, সেই বিষয়গুলো আসলে কতটা ফিজিবল, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। যে একজন ক্যান্ডিডেট বিদেশ থেকে যে দেশে পরীক্ষা দেওয়াটা তার জন্য মোটেও সহজ কোনো কাজ নয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা আমরা অনলাইনের মাধ্যমে সেই প্রার্থীর ইন্টারভিউ নিতে পারি, বা তার প্রেজেন্টেশন, ইভেন তার প্রেজেন্টেশনটাও নিতে পারি যে তিনি কি বিষয়ে বর্তমানে কাজ করছেন, তিনি ভবিষ্যতে তার রিসার্চ প্ল্যান কি, এই জিনিসগুলো আমরা ইন্টারনেট অনলাইনের মাধ্যমে করতে পারি। তো এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করা মনে হয় দরকার। যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত আছেন, তারা এই বিষয়গুলো কনসিডার করবেন, যাতে আমাদের সবচেয়ে যোগ্য ছাত্রটি বা যোগ্য প্রার্থী বাংলাদেশের শিক্ষক হিসেবে নিয়োগ পান। এতে বিশ্ববিদ্যালয় যেমন উপকৃত হবে, তার সাথে সাথে উপকৃত হবে আমাদের ছাত্রছাত্রীরা, এবং সর্বোপরি আমাদের দেশ এবং আমাদের শিক্ষা ব্যবস্থা। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।